সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিন, নিরাপত্তা পরিষদের প্রতি ইরানের আহ্বান। এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর, ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে রণাঙ্গনে পরাজিত হয়ে ইসরায়েল সন্ত্রাসী গুপ্ত হত্যার আশ্রয় নিচ্ছে। কেন ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে, থাকবে এ সম্পর্কে বিস্তারিত। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে এবার পরমাণু আলোচনা থেকে সরে দাঁড়াল চীন। এবং সর্বশেষ জানাবো বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্য ভালো, বললেন ডেমোক্রেটিক নেতা চাক শুমার। অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিন, বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকির কানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলে বড় বড় গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখার সময় আলী বাকির কানি এই আহ্বান জানান। গত 9 মাসে ইহুদিবাদ ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে তার ফিরিস্তি তুলে ধরেন আলী বাকিরি। তিনি বলেন, গত 285 দিনে দখলদার সেনারা গাজা উপত্যকায় ভয়াবহ রকমের আন্তর্জাতিক অপরাধযোগ্য চালিয়েছে, যার বেশিরভাগ শিকার নারী ও শিশু। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের বর্বর আগ্রাসনে ঘণ্টায় গড়ে 20 জন ফিলিস্তিনি হতাহত হচ্ছেন। এছাড়া গাজার আবাসিক এলাকা ও হাসপাতাল, মসজিদ, গির্জা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামো শতকরা 80% ধ্বংস হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েল ত্রাণ সরবরাহ আটকে দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং শরণার্থী শিবির ও উদ্বাস্ত লোকজনের ওপর হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক নিন্দা অপেক্ষা করে এই গণহত্যা যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে বিশ্ববাসীকে সর্বসম্মত এবং ঐক্যবদ্ধভাবে এখনই গাজার গণহত্যা বন্ধ করার আহ্বান জানাতে হবে, যাতে ইসরায়েল সম্পূর্ণ দায়মুক্তির সাথে তার নৃশংস অপরাধ চালিয়ে যেতে না পারে। ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 20টিরও বেশি ব্যক্তি বা সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা কর্মকাণ্ডের অভিযোগে ইসরায়েলিদের বিরুদ্ধে নতুন ভিসা সীমিত করেছে। একই সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ওইসব ব্যক্তি বা সংস্থাদেরকে জবাবদিহিতার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকের উপর সহিংসতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল সরকারকে জবাবদিহি করতে হবে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, গত কয়েক মাস ধরে আমরা দেখেছি কিভাবে ইসরায়েলি সেনাবাহিনী নির্বিচারে গুলি ও বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের হত্যা করেছে। এই কারণে ইসরায়েলি নির্দিষ্ট কিছু সংস্থা, ব্যক্তি এবং তাদের প্রিয়জনদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে বেশি সীমাতা করা হচ্ছে। মিলার বলেন, ইসরায়েলের সরকার পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা দমনের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন কিছু অপরাধীকে তারা গ্রেপ্তার করেছে। তিনি আরো বলেন, তবে ইসরায়েল সরকারের এসব পদক্ষেপ যথেষ্ট ছিল না। গতকালের নতুন নিষেধাজ্ঞার আওতায় ব্যক্তিদের মধ্যে আছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈনিক ইলোর আজরিয়া। তিনি 2016 সালে আহত একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত এবং 9 মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। মার্কিন আইন অনুসারে এই বিধিনিষেধের আওতাভুক্ত অন্যান্য ব্যক্তিদের নাম প্রকাশ্যে শনাক্ত করা হয়নি। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নজিরবিহীন হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে প্রায় 39,000-এর বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এদের বেশিরভাগই মহিলা ও শিশু। কেন ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে? রণাঙ্গনে পরাজিত হয়ে ইসরায়েল সন্ত্রাসী গুপ্ত হত্যার আশ্রয় নিচ্ছে। তেল আবিবের কর্মকর্তারা যুদ্ধে পরাজয়ের দিক থেকে সবার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিতে প্রতিরোধ যুদ্ধের কমান্ডারদের হত্যার মিথ্যা খবর প্রচার করছে। আরব বিশ্বের বিশিষ্ট বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ কাসাম ব্রিগেডের শীর্ষস্থানীয় কমান্ডার মোহাম্মদ দেইব সহ প্রতিরোধের যুদ্ধের কমান্ডারদের হত্যার মিথ্যা খবর সম্প্রচার সম্পর্কে লিখেছেন, ইসরায়েলি মিডিয়াগুলোর এসব মিথ্যাচার প্রলাপ ছাড়া আর কিছুই নয় এবং দেউলিয়াত্মীয় ও গ্যাড়াকলে আটকা পড়া অবস্থা থেকেই এগুলো প্রচার করছে ইসরায়েল। পার্স টুডে জানিয়েছে, আব্দুল বারি আতওয়ান লিখেছেন, গাজার প্রতিরোধ কমান্ডাররা আল আকসা তুফান নামক অভিযানের পরিকল্পনা করেছেন ও তা বাস্তবায়ন করেছেন এবং এর আগে কুদুস এর তরবারি নামক অভিযানও চালিয়েছেন আল আকসা মসজিদকে রক্ষার অংশ হিসেবে। এই অবস্থায় ভয়ানক দুঃস্বপ্ন দেখা ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু ও তার অধীনস্থ চরম উগ্র
উগ্রবাদীরা গাজার বিরুদ্ধে গত 10 মাসের যুদ্ধে প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসী হত্যাযজ্ঞের হামলা চালিয়েছে এবং এইসব কাজকে আতঙ্কগ্রস্ত ইসরায়েলি জনমতের কাছে সাফল্য হিসেবে তুলে ধরেছে। তিনি আরও লিখেছেন, ইসরায়েলের সশস্ত্র বাহিনী গাজার প্রতিরোধ গ্রুপগুলোর দৃঢ় প্রতিরোধ দেখে হতভম্ব হয়ে গেছে এবং এ কারণেই দিনরাত গাজার হামাস প্রধান ইয়া আসুন ওয়ার এবং প্রতিরোধ কমান্ডার মোহাম্মদ আদ-দইফ মারওয়ান ইসা ও রাফা সালামা সহ অন্যান্যদের ধরারও হত্যার স্বপ্ন দেখছে, কিন্তু এখন পর্যন্ত এসব স্বপ্নই রয়ে গেছে। প্রখ্যাত আরব বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান তার প্রবন্ধের শেষাংশে লিখেছেন, রণাঙ্গনে পরাজিত হয়ে ইসরায়েল সন্ত্রাসী গুপ্ত হত্যার আশ্রয় নিচ্ছে। মিথ্যাচার, প্রতারণা ও গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান এবং শিশুদের শহীদ করার হার বৃদ্ধি করে ইসরায়েলি সশস্ত্র বাহিনী পশ্চিম তীর, গাজা ও দক্ষিণ লেবাননে বিজয় অর্জন করতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা থেকে সরে দাঁড়ালো চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত পরমাণু অস্ত্র সমঝোতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে না চীন। স্থানীয় সময় গতকাল বেজিংয়ে তথ্য জানিয়েছে তাইওয়ানকে আমেরিকা অস্ত্র সরবরাহ করেছে। এই অভিযোগে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে চীন। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেইজিং রাশিয়ার পথে হাঁটছে। ক্রেমলিন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাইওয়ান শাসন করে, কিন্তু চীন মনে করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। এই সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পর্ক আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ান সরকারের অস্ত্র চুক্তি আছে। চীন যা ভালো চোখে দেখে না। মূলত চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করে, যা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নীতি বিরোধী। বস্তুত গত বছর তাইওয়ানে মার্কিন কংগ্রেসের উচ্চপদস্থ প্রতিনিধি দল গিয়েছিল। তা নিয়েও যথেষ্ট আপত্তি ছিল চীনের। তাইওয়ানের আকাশে তারা যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছিল। এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে শি জিনপিং এর। তারপরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ে আলোচনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়ে দিল বেইজিং। ওয়াশিংটন বেইজিং এর এই পদক্ষেপে তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, চীন রাশিয়ার পথে হাঁটছে। এর ফলে সার্বিকভাবে শক্তির ভারসাম্য নষ্ট হবে, উত্তেজনা বাড়বে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তাইওয়ান শাসন করে, কিন্তু চীন মনে করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। এই সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সরাসরি সম্পর্ক আছে। তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে তাদের সঙ্গে পরমাণু অস্ত্র সংক্রান্ত আলোচনা করবে না বলে জানিয়েছে চীন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ডয়েচে ভেলে। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্য ভালো, বললেন চাক শুমার। মার্কিন সিনেটর সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, পুনর্নির্বাচনের প্রচার থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের সরে যাওয়ার দেশ ও দলের জন্য ভালো হবে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে গত শনিবার বৈঠক করেন চাক শুমার। সেই বৈঠকের কথা যে বাইডেনকে জানিয়েছেন এই প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা। গতকাল এক প্রতিবেদনে এবিসি নিউজ এই খবর জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু চাক শুমার নন, মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট পার্টির নেতা হাকিম জেফ রিস ও একই মতামত সরাসরি বাইডেনকে জানিয়েছেন। তাদের এই কথোপকথনের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এবিসি নিউজকে কথা জানিয়েছে। সংবাদ মাধ্যম এই খবর প্রকাশের পর চাক শুমারের দপ্তর একটি বিবৃতিতে জানায়, প্রতিবেদনটি নিছক অলস অনুকরণ মাত্র। চাক শুমার তার ককাশের মনোভাব সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে শনিবার পৌঁছে দিয়েছেন। অন্যদিকে রয়টার্সের পক্ষ থেকে হাকিম জেফ রিসের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, যদিও তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকালই বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য অ্যাডাম শচিফ। এ নিয়ে কংগ্রেসে ডেমোক্র্যাট পার্টির 20 সদস্য প্রকাশ্যে বাইডেনকে সরে যেতে বললেন। 8 নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্র্যাটিক পার্টি থেকে লড়ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, আর রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 27 জুন বাইডেন ও ট্রাম্প বিতর্কে মুখোমুখি হন। এতে 81 বছর বয়সী বাইডেন ছিলেন অনেকটাই ম্লান। ট্রাম্পের প্রশ্ন বার্নে জ্বর বাইডেন জোরালোভাবে কোনো উত্তর দিতে পারেননি। এরপর থেকে নিজ দলের ভেতরে বাইরে থেকে বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি উঠতে শুরু করেছে।